হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্টিফিক থটসে স্বাগত। ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম ইউনিটের প্রথম অধ্যায় স্থিরতরিতের প্রাথমিক ঘটনাবলী এই চ্যাপ্টারটা শুরু করেছি। আজকে তোমাদের পর্ব 4। এই পর্ব 4-এ পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, অতিপরিবাহী, পরিবহন দ্বারা আহিতকরণ এবং তড়িতাবেশ এই সম্পর্কিত আরো অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। আজকে বিস্তারিত আলোচনার বিষয় পরিবাহী ও অন্তরক বা অপরিবাহী, অর্ধপরিবাহী এবং অতিপরিবাহী। জল তড়িৎ পরিবহন করে কেন? মুক্ত ইলেকট্রন তত্ত্বের সাহায্যে পরিবাহী ও অন্তরক পদার্থের ব্যাখ্যা, পরিবহন দ্বারা আহিতকরণ, আধান পরীক্ষক, তড়িৎ আবেশ, মুক্ত আধান ও বদ্ধ আধান। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। পরিবাহী এবং অন্তরক বা অপরিবাহী সম্পর্কে আমরা ছোট ক্লাসে পড়েছি এবং জেনেছি যে কি যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের পরিবাহী বলা হয়। পরিবাহী পদার্থ যদি কোনো কারণে তড়িতায়িত হয় তাহলে তার সমস্ত অংশে ওই তড়িতাধানটা ছড়িয়ে পড়ে। তো সমস্ত ধাতুই হচ্ছে পরিবাহী, তবে এদের মধ্যে রূপা, তামা, অ্যালুমিনিয়াম খুব ভালো পরিবাহী। এছাড়া মাটি, মানবদেহ, গ্যাস কার্বন, গ্রাফাইট এরা তড়িতের পরিবাহী। এদের সাথে আবার অ্যাসিড, ক্ষার, লবণের জলীয় দ্রবণও খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করে। তবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে সাধারণ অবস্থায় কোনো পদার্থই সম্পূর্ণ পরিবাহী নয়। অন্তরক বা অপরিবাহী ক্ষেত্রে আমরা কি জানি, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বা খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে না তাদের অন্তরক বা অপরিবাহী বলা হয়। এদের মধ্যে যদি কোনোভাবে তড়িতাধান সঞ্চারিত হয় তাহলে তার সমগ্র অংশে কোনো মতেই ছড়িয়ে পড়ে না। যেমন শুষ্ক বায়ু, অবশ্যই শুষ্ক বায়ু, কাঁচ, রবার, এবোনাইট, চীনামাটি, বেকেলাইট, রেশম, প্যারাফিন এগুলো হচ্ছে অন্তরক বা অপরিবাহী পদার্থের উদাহরণ। এই ক্ষেত্রেও একই রকমভাবে লক্ষণীয় যে সাধারণ অবস্থায় কোনো পদার্থই সম্পূর্ণ অপরিবাহী নয়। এরপর আমরা যদি এ সম্পর্কিত পরীক্ষাগুলোর দিকে একবার লক্ষ্য করি, যে কি দেখেছিলাম, কাচদণ্ড দিয়ে যদি রেশমকে ঘষা হয় তাহলে কাচদণ্ড ইলেকট্রন হারিয়ে নেগেটিভ আধান আহিত হয়। এবার সেই কাচদণ্ডকে যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে আনা হয় তাহলে আমরা কি দেখতে পাবো যে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। কিন্তু যদি একটি ধাতব দণ্ড, তোমরা দেখতে পাচ্ছ, ধাতব দণ্ডকে যদি সিল্কের সাথে ঘষা হয়, তারপর যদি সেই ধাতব দণ্ডটিকে ছোট ছোট কাগজের টুকরোর কাছে আনা হয় তাহলে কাগজের টুকরোকে কখনোই আকর্ষণ করে না। এরকম ঘটনা কেন ঘটে? কারণ হচ্ছে কাচদণ্ড একটি অপরিবাহী পদার্থ। এবার এই কাচদণ্ড দিয়ে যদি সিল্ক বা রেশমকে ঘষা হয় তাহলে কাচদণ্ড ধনাত্মক আধান আহিত হয় আর সিল্ক নেগেটিভ আধান আহিত হয়। এই কাচদণ্ড যেহেতু অন্তরক পদার্থ, সেই জন্য সেই অংশেই শুধুমাত্র আধানগুলো থাকে, কিন্তু কাচদণ্ডের অন্যান্য অংশ থেকে কোনো মতেই কোনো আধান ওই অংশে এসে পৌঁছায় না।
মাটি থেকে বা পরীক্ষাকারীর দেহের মাধ্যমে ইলেকট্রন ওই অংশে কোনোভাবেই যেতে পারে না। কেন? কারণ অপরিবাহী পদার্থ। তাই জন্য কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত থাকে এবং ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। অপরদিকে ধাতব দণ্ড পরিবাহী হওয়ায় ধাতব দণ্ডকে যখন সিল্কের সাথে ঘষা হয় তখন ধাতব দণ্ড আধানে আহিত হয়। এবার সেই অংশের কোনো একটা নির্দিষ্ট অংশে যদি আধান আহিত হয়ে থাকে, সেই অংশের আধানকে পূরণ করার জন্য অপর অংশ থেকে ইলেকট্রন প্রয়োজন মতো চলে যায়। কিভাবে যায়? পরীক্ষাকারীর মাধ্যমে মাটি থেকে ইলেকট্রন ধাতব দণ্ডের ওই অংশে গিয়ে পৌঁছায়। ফলে ধাতব দণ্ড আর আধানে আহিত থাকতে পারে না এবং আধানে আহিত থাকতে না পারার জন্য কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারে না। যদি এক্ষেত্রে কোনো এই ধাতব দণ্ডের গায়ে কোনো অন্তরক পদার্থের হাতল বা অপরিবাহী পদার্থের হাতল লাগিয়ে দেওয়া যেত, তাহলে মাটি থেকে বা পরীক্ষাকারীর মাধ্যমে ইলেকট্রন যে অংশে ঘষা হয়েছিল ধাতব দণ্ডটিকে, সেই অংশে এসে ইলেকট্রন কোনোভাবেই পৌঁছতে পারবে না। কেন? হাতলে অন্তরক পদার্থ লাগানো আছে। অর্থাৎ মাটি থেকে বা পরীক্ষাকারীর মাধ্যমে সেই অংশে ইলেকট্রন কোনোভাবেই এসে পৌঁছতে পারে না, ফলে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারে না। এরপর অর্ধপরিবাহী সম্পর্কে আমরা জানবো। আমরা পরিবাহী জানি, অপরিবাহী জানি, এছাড়াও আরো কিছু কিছু পদার্থ আছে যারা অর্ধপরিবাহীর মতো কাজ করে। কেন? কারণ এরা ভালো পরিবাহী নয়, আবার একেবারে অন্তরকও নয়। অর্থাৎ এরা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থায় অবস্থান করে। কোন ধরনের পদার্থ এগুলো? এগুলো হলো জার্মেনিয়াম, সিলিকন, সেলেনিয়াম। এই ধরনের পদার্থগুলো অর্ধপরিবাহীর মতো কাজ করে। এরপর আরেক ধরনের পদার্থ রয়েছে, তারা হচ্ছে অতি পরিবাহী। এরা খুব কম তাপমাত্রায় এদেরকে সম্পূর্ণরূপে পরিবাহী করা সম্ভব হয়েছে। যেমন -272°C অ্যালুমিনিয়ামকে অতি পরিবাহী পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখি যে বর্ষাকালে স্থির তড়িতের পরীক্ষা সুষ্ঠুভাবে করা যায় না। কেন? আমরা একটু আগে কি বললাম যে শুষ্ক বায়ু তড়িতের অপরিবাহী বা অন্তরক। কিন্তু শুষ্ক বায়ুর মধ্যে যদি জলীয় বাষ্প পরিমাণ বাড়ে, তাহলে সেই বায়ুকে আমরা বলি জলীয় বাষ্পপূর্ণ বায়ু, যেটা বর্ষাকালে দেখতে পাওয়া যায়। তো জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু বাড়ে, সেই জন্য সেই পরিস্থিতিতে বায়ু তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে যায়, অর্থাৎ বায়ু পরিবাহী পর্যায়ে পৌঁছে যায়। তাই বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে যে বায়ুটা পরিবাহী অবস্থায় পৌঁছে যায়, সেই অবস্থায় স্থির তড়িৎ সংক্রান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে করা সম্ভব হয় না। এরপর আমরা দেখে থাকি যে টেলিগ্রাফ, টেলিফোন অথবা বিদ্যুতের যে তার খাটানো আছে রাস্তায়, আমরা লক্ষ্য করে থাকি যে সেটাকে পোস্টের সাথে সরাসরি সংযোগ করা হয় না কেন? তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে তারগুলো রয়েছে, এই তারগুলোকে সরাসরি পোস্টের সাথে কিন্তু লাগানো হয়নি। তার বদলে পোর্সেলিন নামক যে অন্তরক পদার্থ আছে তার মধ্যে রাখা হয়েছে। কারণ পোস্টের সাথে, এই যে ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছ, এই পোস্টের সাথে যদি তারগুলোকে সরাসরি সংযোগ করা হতো, তাহলে তারের মধ্য দিয়ে যে তড়িৎ পরিবহন হচ্ছে, সেই পরিবাহিত তড়িৎ যদি ওই ল্যাম্প পোস্টের মধ্য দিয়ে চলে আসতো, তাহলে একদম সোজা মাটিতে চলে যেত এবং পৃথিবীর মধ্য দিয়ে পরিবাহিত হতো।
এবং আমাদের প্রচন্ড অসুবিধা হয়ে যেত, আমাদের চলাচল করতে অসুবিধা হয়ে যেত। যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য পোর্সেলিন নামক অন্তরক পদার্থের মধ্যে দিয়ে এই তারগুলোকে রাখা হয়েছে, যাতে এরা কোনোভাবেই ল্যাম্প পোস্টের সাথে সংযোগ আসতে না পারে। কারণ ল্যাম্প পোস্ট বর্তমানে এমন পদার্থের দ্বারা তৈরি যারা হচ্ছে পরিবাহী। তো এই কারণের জন্য সরাসরি পোর্সেলিন বাটির মাধ্যমে পোস্টের সাথে যুক্ত করা হয়, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটতে পারে। এরকম ভাবেই আমাদের এখনকার দিনে পরীক্ষাগারে যে সমস্ত তার ব্যবহার করা হয় তাদেরকে রেশম বা সুতির কাপড় দিয়ে আবৃত করে রাখা হয় বা কভার করে রাখা হয়, যাতে কোনোভাবেই তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বাইরে ছড়িয়ে পড়তে না পারে এবং শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আর থাকে না। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি, জল তড়িৎ পরিবহন করে কেন? আমরা জানি বিশুদ্ধ জল তড়িতে অপরিবাহী, কিন্তু বিশুদ্ধ জল পাওয়া খুব কঠিন ব্যাপার। আমরা যে সমস্ত জল আমাদের চারপাশে দেখি বা ব্যবহার করি সেই সমস্ত জলের মধ্যে কোনো না কোনো ভাবে খনিজ পদার্থ বা অ্যাসিড বা লবণ বা ক্ষার জাতীয় পদার্থ মিশ্রিত থাকে, কম হোক বা বেশি পরিমাণে হোক। আর আমরা জানি যে সমস্ত পদার্থ জলের সাথে মিশ্রিত অবস্থায় থাকে সেগুলো সব তড়িৎ পরিবহন করে। তাই ওই সমস্ত ক্ষেত্রে মিশ্রিত জল তড়িৎ পরিবহনে সক্ষম হয়, কিন্তু বিশুদ্ধ জল কোনোভাবেই তড়িতের পরিবাহী নয়। এরপর মুক্ত ইলেকট্রন তত্ত্বের সাহায্যে পরিবাহী ও অপরিবাহী পদার্থের ব্যাখ্যা। মুক্ত ইলেকট্রন কোথায় দেখতে পাওয়া যায়? পরিবাহীতে মুক্ত ইলেকট্রন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আমরা জানি যে কোনো পদার্থর পরমাণু দিয়ে তৈরি, পরিবাহী হোক বা অপরিবাহী। তো পরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবার পরিবাহী পদার্থের ক্ষেত্রে সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘোরে সেগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম হয়। তাই এই সমস্ত ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজে চলাচল করতে পারে, এদেরকেই মুক্ত ইলেকট্রন বলা হয়। এরা তড়িৎকে পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। আর সমস্ত ধাতব পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে বলে ধাতব পদার্থগুলো তড়িতের সুপরিবাহী হয়। কিন্তু অপরিবাহী বা অন্তরক পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুবই দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন দেখতে পাওয়া যায় না। এবং মুক্ত ইলেকট্রন না থাকার জন্য ওই সমস্ত পদার্থগুলো তড়িৎও পরিবহন করতে পারে না। এদের আমরা অধাতব পদার্থ বলে থাকি। এবার পরিবহন দ্বারা আহিতকরণ সম্পর্কে আমরা জানব। পরিবহন দ্বারা আহিতকরণ, তোমরা এখানে একটি পরীক্ষা দেখতে পাচ্ছ। এই পরীক্ষাটাকে খুব ভালোভাবে লক্ষ্য করলে কি দেখতে পাওয়া যাবে? এটাকে বলা হয় অন্তরিত পরিবাহী। এই পদার্থটিকে কেন? যদি কোনো পরিবাহীকে কোনো অন্তরক পদার্থের উপর বসানো হয়, অর্থাৎ একটি পরিবাহী পদার্থকে যদি একটি অন্তরক পদার্থের উপর বসানো হয়, তাহলে সেটা হচ্ছে অন্তরিত পরিবাহীর মতো আচরণ করে। যেমন এটি অন্তরিত পরিবাহীর মতো আচরণ করছে। একে যদি আধান দেওয়া হয় তাহলে এই আধান কোনোভাবেই বাইরে ছড়িয়ে পড়তে পারে না। এবার এই যে আরেকটি পদার্থ দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে আহিত অন্তরিত পরিবাহী। এটা হচ্ছে অনাহিত, অর্থাৎ এর মধ্যে কোনো আধান নেই। এটা অন্তরিত পরিবাহী কিন্তু অনাহিত। আর এটি
অন্তরিত পরিবাহী কিন্তু আহিত। যদি এরকম একটি আহিত অন্তরিত পরিবাহীকে একটি অনাহিত অন্তরিত পরিবাহীর কাছাকাছি বা সংস্পর্শে আনা হয়, তাহলে কি হবে? আহিত পরিবাহী থেকে কিছু পরিমাণ আধান এই অনাহিত পরিবাহীর মধ্যে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার ইলেকট্রনগুলো যেই এর সাথে সংস্পর্শ করানো হচ্ছে, ইলেকট্রনগুলো এর মধ্যে চলে আসছে। এর ফলে এই অনাহিত অন্তরিত পরিবাহীটি আহিত পরিবাহীতে পরিণত হয়। এই ধরনের ঘটনার নাম হচ্ছে পরিবহন দ্বারা আহিতকরণ। এটাকে মুক্ত ইলেকট্রন তত্ত্বের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায়? দেখো, এই আহিত পরিবাহীটি মনে করলাম ঋণাত্মক আধানে আহিত। আমরা দেখতেও পাচ্ছি ঋণাত্মক আধানে আহিত আছে। তাহলে এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি, প্রচুর ইলেকট্রন আছে, সেই কারণে এটা নেগেটিভ আধানে আহিত হয়েছে। এবার এই ইলেকট্রনগুলি প্রত্যক্ষ সংযোগে এই পদার্থ থেকে এই পদার্থের মধ্যে চলে গেল। এর ফলে এই অনাহিত পরিবাহীটি ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। কেন? কারণ এর মধ্যে যা ইলেকট্রন ছিল, এই অনাহিত পরিবাহীটির মধ্যে আগে যা ইলেকট্রন ছিল তার থেকে এখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। এর ফলে এই পদার্থটি ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। এবার তোমরা ভাবতেই পারো যে এটা তো এই আহিত পরিবাহীটির মধ্যে ইলেকট্রনের আধিক্য বেশি ছিল, বা এটা নেগেটিভলি চার্জ ছিল, সেজন্য এও নেগেটিভলি চার্জ হলো। কিন্তু যদি এ পজিটিভলি চার্জ হয়, অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হয়, তাহলে এর সাথে যদি এর ঘর্ষণ করানো হয়, তাহলে এই পরিবাহীটির ক্ষেত্রে কি হবে? এই অনাহিত পদার্থটির ক্ষেত্রে কি হবে? তখন কি হবে? এর মধ্যে যে ধনাত্মক আধানগুলো রয়েছে, সেই ধনাত্মক আধানগুলি এর মধ্যে যে ধনাত্মক আধান রয়েছে, এই ধনাত্মক আধানগুলো যখন এই পরিবাহীর সাথে সংস্পর্শে আসে, তখন এই পরিবাহীর মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলো, এর মধ্যে ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো এই আহিত পরিবাহীর মধ্যে চলে যায়। কি বললাম? এটি যদি ধনাত্মক আধানে আহিত হতো, এর সাথে যখন এর প্রত্যক্ষ সংযোগ হতো, তখন এই ধনাত্মক আধানের আকর্ষণের জন্য এর মধ্যে থাকা অবস্থিত ইলেকট্রনগুলো এই আহিত পরিবাহীর মধ্যে চলে যেত। ফলে এই পরিবাহী এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি হতো এবং ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে যেত। ফলে এটি ধনাত্মক আধানে আহিত হয়ে যেত। এইভাবে ধনাত্মক আধান দ্বারা এবং ঋণাত্মক আধান দ্বারা পরিবহন দ্বারা আহিতকরণের ঘটনা মুক্ত ইলেকট্রন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। দেখতে পাচ্ছি একটি আধান পরীক্ষক। আধান পরীক্ষকটি কি কাজে লাগে? একটি আহিত বস্তুর আধান পজিটিভ না নেগেটিভ, বা ওই বস্তুটি কোনো রকম আধানে আহিত আছে কিনা সেটা জানার জন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এটাকে বলা হয় আধান পরীক্ষক। এটা কি ধরনের যন্ত্র দেখতে পাচ্ছ এখানে? অন্তর ও খাতল থাকে দুটো অংশ এই পরীক্ষকটির বা এই যন্ত্রটির, আর আরেকটা অংশ হচ্ছে ধাতব চাকতি থাকে। এই ধাতব চাকতিটি বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি করা হয়, আর অন্তর পদার্থটি বিভিন্ন অধাতব পদার্থ বা অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয়, যেমন এবোনাইট, কাঁচ, রেশম, এই ধরনের পদার্থ দ্বারা তৈরি করা হয়। কি হয়? কোনো একটি পদার্থ আহিত আছে কিনা সেই জন্য সেই পদার্থটিকে সরাসরি তড়িৎবীক্ষণ নামে আরেকটা যন্ত্র রয়েছে, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, সেটা সম্পর্কে আমরা পরে পড়ব। সেই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হয় না। কোনো একটি আহিত বস্তু আহিত হয়ে রয়েছে কিনা সেটা জানার জন্য স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছে সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তখন কি করা হয়? সেই আহিত বস্তুর সাথে
এই যে আধান পরীক্ষকটি আমরা দেখতে পাচ্ছি, আধান পরীক্ষকের এই অন্তরক যে অংশটা রয়েছে, এই জায়গাটা হাত দিয়ে শক্ত করে চেপে এই সম্পূর্ণ দণ্ডটির ধাতব চাপটিকে অন্য কোনো একটি আহিত বস্তুর সাথে সংযোগ করানো হয়। ফলে ওই আহিত বস্তু থেকে কিছুটা আধান এই ধাতব চাপটির কাছে চলে আসে। এইবার এই অবস্থায় এই যন্ত্রটিকে সেই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে স্বর্ণপত তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছে নিয়ে গেলে বুঝতে পারা যায় ওই আহিত বস্তুটির আধান যেটা এর মধ্যে চলে এসেছিল, সেই আহিত বস্তুটি ধনাত্মক আধান আহিত আছে না ঋণাত্মক আধান আহিত আছে, অথবা সেই বস্তুটি কোনো রকম আধান আহিত আছে কিনা। আবার একটি পরিবাহীর পৃষ্ঠে আধান কি করে ছড়িয়ে পড়ে সেটাও এই আধান পরীক্ষকের সাহায্যে জানতে পারা যায়। এরপর তড়িতাবেশ সম্পর্কে পড়বো আমরা, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তড়িতাবেশ কি? একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে আমরা তড়িতাবেশ বলবো। তোমরা এখানে নানা রকম পরীক্ষা দেখতে পাচ্ছ। একটি পজিটিভ আধানে আহিত একটি বস্তুকে একটি পরিবাহী পদার্থের কাছাকাছি আনা হয়েছে। পরিবাহী পদার্থটির গায়ে অন্তরক পদার্থের হাতল লাগানো আছে। আবার একটি ঋণাত্মক আধানে আহিত বস্তুকে আরেকটি পরিবাহী পদার্থের কাছাকাছি আনা হয়েছে। সেই পরিবাহী পদার্থটির গায়ে আবার অন্তরক পদার্থের হাতল দ্বারা সংযোগ করা আছে। তো আহিত পরিবাহীর পজিটিভ আধান আহিত পরিবাহীর এই অংশটাকে যদি এ অংশ ধরি, আর এই সমগ্র পরিবাহীটির এই দিকটাকে যদি বি অংশ ধরি এবং এই দিকটাকে যদি সি অংশ ধরি, একই রকম ভাবে ঋণাত্মক আধানে আহিত এই বস্তুটির এই অংশটাকে যদি এ অংশ ধরি এবং পরিবাহীর এই অংশটি যদি বি অংশ এবং এই অংশটি যদি সি অংশ ধরি, তাহলে দেখতে পাওয়া যাবে যে এই অংশটি এই পরিবাহীর বি অংশর কাছে আনার পর এই দিকে আধানের সৃষ্টি হয়েছে এবং সি অংশ আধানের সৃষ্টি হয়েছে। একই রকম ভাবে এইদিকেও আধানের সৃষ্টি হয়েছে এবং এইদিকেও আধানের সৃষ্টি হয়েছে। কি করে বুঝতে পারা যাবে? যদি একটা আধান পরীক্ষককে আনা হয়, যেটা একটু আগে আমরা দেখলাম, আধান পরীক্ষকের ধাতব অংশটির সাথে যদি এই বি অংশটিকে ঘর্ষণ করানো হয় বা স্পর্শ করানো হয়, সেই আধান পরীক্ষকটিকে তারপরে যদি স্বর্ণপত তড়িৎবীক্ষণের কাছে নিয়ে গিয়ে দেখা হয়, তখন দেখতে পাওয়া যাবে এই বি অংশে আধান রয়েছে। এবং একই রকম ভাবে সি অংশটিকে, এই পাশটাকে সি অংশ বলেছিলাম, এই সি অংশটির সাথে ওই আধান পরীক্ষকের ধাতব অংশের সংস্পর্শ ঘটিয়ে স্বর্ণপত তড়িৎবীক্ষণের কাছে নিয়ে যদি পরীক্ষা করা হয়, তাহলে দেখতে পাওয়া যাবে এই সি অংশটিও আধানে আহিত হয়েছে। একই রকম ভাবে এই পরীক্ষার ক্ষেত্রেও এই বি অংশের ক্ষেত্রেও আমরা আধান দেখতে পারবো এবং সি অংশের ক্ষেত্রেও আমরা আধান দেখতে পারবো। অর্থাৎ ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান আহিত কোনো বস্তুর সাথে যদি অন্য কোনো বস্তুর সংস্পর্শ ঘটানো যায়, সেটাকে যদি সাময়িকভাবে ঘটানো যায় এবং ওই পরিবাহের নিচের দিকটা যদি অন্তরক পদার্থের হাতল দ্বারা সংযুক্ত করা থাকে, তাহলে এই পদার্থের মধ্যে যে আধানের সৃষ্টি হয়, এই ঘটনাকে আমরা তখন তড়িতাবেশ বলতে পারি। তড়িতাবেশ পরিবাহী পদার্থের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, অপরিবাহী পদার্থের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। যেমন পরিবাহীতে তড়িতাবেশ দেখতে পাচ্ছি, এটি একটি পরিবাহী, এই ক্ষেত্রে তড়িতাবেশের ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা কি করে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করব? আমরা জানি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে, পরিবাহীর ক্ষেত্রেও ঘোরে, অপরিবাহী পদার্থের ক্ষেত্রেও ঘোরে। তো এখানে দেখতে পাচ্ছি ঋণাত্মক আধানে আহিত একটি দণ্ডকে যদি পরিবাহী পদার্থের সংস্পর্শে আনা হয়, তাহলে সংস্পর্শযুক্ত অংশে আধানের সৃষ্টি হয় এবং বিপরীত প্রান্ত আধানের সৃষ্টি হয়। কিরকম ভাবে? যদি তোমরা পরমাণুকে লক্ষ্য করো, তাহলে মুক্ত ইলেকট্রন থাকে পরিবাহীর ক্ষেত্রে প্রচুর। এবার যখন
এই ধরনের ঋণাত্মক আধান আহিত কোনো বস্তুকে পরিবাহীর সংস্পর্শে আনা হয়, তখন এই ঋণাত্মক আধানের মধ্যে প্রচুর ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে অবস্থিত, এই ছবিতেও লক্ষ্য করতে পারো। এই ইলেকট্রনগুলো এই পরিবাহীর মধ্যে অবস্থিত, এই যে পরিবাহীটা প্রথমে এরকম ছিল, পরিবাহীর মধ্যে অবস্থিত এই ইলেকট্রনগুলো বিকর্ষণ করে, ফলে দূরে ঠেলে দেয়। দেখতে পাচ্ছ ছবিতে দূরে চলে গেছে। শুধুমাত্র ধনাত্মক আধানগুলি সামনের দিকে রয়েছে। ফলে আহিত পরিবাহীর কাছাকাছি অনাহিত পরিবাহীর ধনাত্মক আধান এবং বিপরীত প্রান্তে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। আবার যদি এই পরিবাহী আহিত পরিবাহীটিকে দূরে সরিয়ে নেওয়া হয়, তখন আবার এই পরিবাহীটি আগের মতো অবস্থায় চলে আসে, যেরকম আগে ছিল। এরকম ভাবে যদি কোনো ধনাত্মক আধানে আহিত বস্তুকে যদি একটি পরিবাহীর কাছাকাছি আনা হয়, যার তো নিচের দিকটা অন্তরিত করা আছে, তাহলে কি হয়, আমরা আগে যে পরীক্ষাটা দেখেছিলাম যে ধনাত্মক আধানে আহিত কোনো বস্তুর সাথে যদি পরিবাহী পদার্থের সংস্পর্শ ঘটানো হয়, তখন ধনাত্মক আধানে আহিত বস্তুর মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাই কি হয়, এই পরিবাহীর মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলো এর কাছে এই দিকটাতে চলে আসে এবং ধনাত্মক আধানগুলো দূরে সরে যায়। ফলে এই পরিবাহীতে এই দিকটাতে যেই দিকে আহিত বস্তু রয়েছে সেই দিকটাতে ঋণাত্মক আধানের সৃষ্টি হয় এবং বিপরীত দিকে ধনাত্মক আধানের সৃষ্টি হয়। এরকম ভাবে অপরিবাহী পদার্থের ক্ষেত্রেও আমরা কি দেখতে পারবো, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে যদি ব্যাখ্যা করা যায় যে অপরিবাহী বা অন্তরক পদার্থের ক্ষেত্রে পরমাণুর মধ্যে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরের দিকে ঘূর্ণায়মান। এই অবস্থায় যেহেতু কোনো রকম মুক্ত ইলেকট্রন থাকে না অন্তরক পদার্থের মধ্যে, তাই তড়িতাবেশটা কি করে ঘটে, পরমাণু সমবর্তন নীতির জন্য। সমবর্তন নীতি আমরা এখনই পড়বো, সেটা সম্পর্কে বলছি একটু পরে। সমবর্তন নীতির জন্য এখানে ঘটনাটা ঘটে। তো পরমাণু যখন নিস্তড়িত থাকে, সেই অবস্থায় একদম মাঝখানে নিউক্লিয়াস এবং চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। কিন্তু যখন ধনাত্মক আধানে আহিত কোনো একটি পদার্থকে একটি অন্তরক পদার্থের কাছাকাছি আনা হয়, তখন কি হয়, এই ধনাত্মক আধানের আকর্ষণে পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো সব একদম বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে, মানে বেরিয়ে আসার চেষ্টা করে। একদম কক্ষপথগুলো তখন কি হয়, নিউক্লিয়াস একদিকে সরে যায় এবং তার উল্টো দিকে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো এই আহিত পদার্থের কাছাকাছি চলে আসে। ফলে তখন পরমাণুর আকৃতিটা এরকম হয়ে যায়। যেরকম তোমরা পাশে লক্ষ্য করো, ধনাত্মক আধান দ্বারা আহিত একটি বস্তুকে ধনাত্মক আধান আহিত একটি বস্তুর কাছাকাছি একটি অন্তরক পদার্থকে আনা হয়েছে। অন্তরক পদার্থের ইলেকট্রনগুলো মুখ দেখো একদম এই আহিত বস্তুটির কাছাকাছি। ও বিপরীত দিকে রয়েছে প্রোটনগুলো। ওপরের দিকে পরীক্ষাটাও লক্ষ্য করলে একই রকমই দেখতে পাওয়া যাবে। তখন পরমাণুর আকৃতিটা এরকম পর্যায়ে হয়ে যায়। ফলে পরমাণুর গঠনের বিকৃতি ঘটে। ধনাত্মক আধানে আহিত বস্তুর দিকে প্রত্যেকটি পরমাণুর ঋণাত্মক আধান আর বিপরীত দিকে ধনাত্মক আধান থাকে। তবে উভয় প্রকার আধান সমপরিমাণে থাকে বলে এরা পরবর্তীকালে পরস্পরকে প্রশমিত করে যায় এবং একই রকম ভাবে যখন এই আহিত বস্তুটিকে দূরে সরিয়ে দেওয়া হয়, তখন আবার আগের মতো অবস্থায় অর্থাৎ নিস্তড়িত অবস্থায় অন্তরক পৌঁছে যায়। একটু আগে সমবর্তন নীতির কথা বলছিলাম, এটাই, এই যে ধনাত্মক আধান আহিত বস্তুটিকে যদি অন্তরক পদার্থের কাছাকাছি আনা যায়, তখন অন্তরক পদার্থের ভেতরে অবস্থাটা এরকম পর্যায়ে হয়। এটাকে পরমাণু সমবর্তন নীতি বলা হয়। তোমরা ছবিতে ভালো করে লক্ষ্য করলে পরিষ্কার বুঝতে পারবে। অন্তরকের ভেতরে সব পরমাণুর ক্ষেত্রে ঠিক এরকম পরমাণু সমবর্তন নীতি ঘটে থাকে। এর ফলে তাদের মধ্যে তড়িতাবেশের সৃষ্টি হয়। এবার কি পড়বো, আবেশী ও আবিষ্ট আধান। যে আধানের প্রভাবে আবেশ সৃষ্টি হয় তাকে আবেশী আধান বলা হয়। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে এই পজিটিভ আধানের জন্য
এই অন্তরক পদার্থের মধ্যে আধানের সৃষ্টি হয়েছে, তাই এই আধানকে আমরা আবেশী আধান বলবো। এক্ষেত্রে যদি নেগেটিভ আধান বা ঋণাত্মক আধানের জন্য এই পরমাণুতে আবেশের সৃষ্টি হতো, তাহলে সেটাকে আমরা এই নেগেটিভ আধানকে আমরা আবেশী আধান বলতাম। আর এই আবেশী আধানের প্রভাবে যে আধানের সৃষ্টি হয় অন্তরক পদার্থের মধ্যে বা পরিবাহী পদার্থের মধ্যে যে আধানের সৃষ্টি হয়, সেই আধানগুলোকে আমরা বলবো আবিষ্ট আধান। আবিষ্ট আধান কোনগুলোকে বলবো? আবেশী আধানের প্রভাবে কোনো অন্তরক পদার্থ বা পরিবাহীর মধ্যে যে আধানের সৃষ্টি হয়, সেই আধানগুলোকে আমরা আবিষ্ট আধান বলবো। এরপরে পড়বো মুক্ত আধান আর বদ্ধ আধান। মুক্ত আধান কোনগুলো? আবেশের কারণে কোনো পরিবাহীর দূরতম প্রান্তের আবিষ্ট আধানকে মুক্ত আধান বলা হয়। অর্থাৎ আমরা জানলাম আবেশী আধানের প্রভাবে অন্তরক বা পরিবাহী পদার্থের মধ্যে আবিষ্ট আধান সৃষ্টি হয়। আবিষ্ট আধানের মধ্যে দূরতম প্রান্তের আধানকে আমরা মুক্ত আধান বলবো, আর আবেশের কারণে কোনো পরিবাহীর নিকটতম প্রান্তের আবিষ্ট আধানকে বদ্ধ আধান বলবো। অর্থাৎ ছবিতে যদি তোমরা লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ এখানে আবেশী আধানের প্রভাবে এখানে আবিষ্ট আধানের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে এই যে আধানগুলো দেখতে পাচ্ছ, এরা হচ্ছে সবাই বদ্ধ আধান, আর এই যে আধানগুলো দেখতে পাচ্ছ এরা সবাই মুক্ত আধান। কেন? এরা দূরতম প্রান্তে রয়েছে। কার থেকে? এদের থেকে এরা দূরে আছে। এই যে এরা দূরে আছে, এরা দূরে আছে, কিন্তু এই আধানের কাছাকাছি কোন আধানগুলো আছে? এই আধানটা আছে। এর মধ্যে এই আধানটা কাছে আছে, এই আধানটা দূরে আছে। এদের মধ্যে এই আধানগুলো কাছে আছে, তাই জন্য এরা হচ্ছে বদ্ধ আধান, আর এরা দূরে আছে, সেই জন্য এরা মুক্ত আধান, মানে মুক্ত অবস্থায় রয়েছে। এই আধানগুলোর মধ্যে এরা হচ্ছে সবাই এই আধানের কাছাকাছি রয়েছে, সেই জন্য এরা বদ্ধ আধান, আর এরা সবাই দূরে আছে, সেই জন্য এরা মুক্ত আধান। তড়িতাবেশের ক্ষেত্রে আবেশী আধান আর আবিষ্ট আধানের মধ্যে অবশ্যই দূরত্বের ব্যবধান থাকতে হবে, নাহলে কিন্তু তড়িতাবেশ ঘটবে না। তড়িতাবেশ থেকে আমরা তাহলে কি কি জানতে পারি? আমরা জানতে পারি আবেশের ফলে একই সঙ্গে ধনাত্মক আর ঋণাত্মক দুই ধরনের আধানের সৃষ্টি হয়, যেটা আমাদের আবিষ্ট আধান। আবিষ্ট পরিবাহীর যে প্রান্ত আবেশী আধানের নিকটতম, সেখানে আবেশী আধানের বিপরীত আধান জমা হবে, আর দূরতম প্রান্তে সম আধান সৃষ্টি হবে। এটা আমরা দেখলাম পরীক্ষা দ্বারা। আবিষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আধানের পরিমাণ সমান হবে, সমান পরিমাণ আবিষ্ট ধনাত্মক আধান তৈরি হবে এবং আবিষ্ট ঋণাত্মক আধান তৈরি হবে। আর কি? আবিষ্ট আধানগুলি ক্ষণস্থায়ী। আবেশী বস্তু সরিয়ে নিলে ধনাত্মক ও ঋণাত্মক আবিষ্ট আধান আবার পরস্পরকে প্রশমিত করে দেয়। ঠিক তাই, আবেশী বস্তুকে যদি সরিয়ে নিই, আবার ওই বস্তুগুলো যে অবস্থায় ছিল, অন্তরকের ক্ষেত্রে অন্তরকগুলো নিস্তড়িত হয়, পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীও নিস্তড়িত হয়। তারা আগে যে অবস্থায় ছিল তার মধ্যে যে পরিমাণ ধনাত্মক আধান এবং সমপরিমাণ ঋণাত্মক আধান ছিল, সেই একই পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধান থাকার জন্য তারা আবার নিস্তড়িত অবস্থায় চলে যায়। তো আজকে তোমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নেক্সট ভিডিও খুব সহজেই পেয়ে যাবে। আজকের ভিডিও কেমন লাগলো সেই সম্পর্কে কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।